হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে ফেড বায়াসিং সার্কিট শুরু করব, ঠিক আছে? ফেড বায়াসিং এর জন্য তোমার শুরুতে আমার ডকুমেন্ট দেখা যাচ্ছে, ওয়ার্ড ফাইল জি দেখতে পাচ্ছ? স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটার জন্য প্রথমে লোড লাইন, তারপর অপারেটিং পয়েন্ট, এগুলো ডিসকাস করা আছে কোন কোন বইতে। তো যেহেতু এগুলো তোমরা ইসের জন্য পড়েছো, বিজেটির জন্য, তাহলে এটা আমি অত ডিটেলস ডিসকাস না করে জাস্ট একটু বলে যাচ্ছি। এই যে এখানে যে স্যার সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো। স্যার গতদিনের ওই পড়াতে একটা ইকুয়েশন ছিল, গতদিন যেগুলো পড়াইছিলেন ওর মধ্যে, ওইটার মধ্যে ওই যে ইকুয়েশন, একটা পড়াইছিলেন যে হ্যাঁ বলো। না না ওই যে পাওয়ার মসফেট নামে একটা লাস্টে পড়াইছিলেন maybe। হ্যাঁ হ্যাঁ বলো সেখানে। ওইখানে হচ্ছে একটু হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ কি কোশ্চেনটা কি? হ্যাঁ ওইখানে হচ্ছে মানে ওই যে ডোপিং এর সময় একটা ছিল n প্লাস n মাইনাস, ওইটা হুম, দ্বারা মানে কি বোঝায়? একটা এন প্লাস হইলে তোমার ইম্পিউরিটির কনসেন্ট্রেশন একটু বেশি হবে, আর মাইনাস হইলে একটু কম হবে, ঠিক আছে? বুঝতে পারছি। এন করার জন্য তোমার কি লাগবে? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি লাগবে না? তাহলে জি ইম্পিউরিটির কনসেন্ট্রেশন যদি বেশি হয় তখন হয় এন প্লাস, আরো বেশি হইলে এন প্লাস প্লাস, বুঝতে পেরেছ? আর যদি একটু কম হয় তাহলে এন, তার চেয়ে কম হইলে এন মাইনাস, এরকম, বুঝতে ঠিক আছে? পারছি। আচ্ছা, তাহলে আমরা হুম, আজকের পড়ায় চলে আসি। তোমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এইটা হলো কমন সোর্স কনফিগারেশন। ট্রানজিস্টরের যেমন 3 ধরনের কনফিগারেশন ছিল: কমন বেস, তারপরে কমন কালেক্টর এবং কমন ইমিটার। কিন্তু ফেটের জন্য, ফেটে গেট দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করে না, করে? না স্যার। আর গেটে কিন্তু নির্দিষ্ট ভোল্টেজ দিতে হয়, এটা চাইলেই আমরা অন্য ভোল্টেজ দিতে পারি না। যেমন যে ফেটের জন্য তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাইলে এন চ্যানেলের জন্য অবশ্যই নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তাই না? জি স্যার। সেই জন্য গেটটাকে কখনোই এখানে কমন করা যাবে না, গেট বাদ পড়ে গেল। তাহলে থাকলো কি কি? ড্রেন এন্ড সোর্স। কমন সোর্স আর কমন ড্রেন। রাইট, তাহলে এই 2 ধরনের কনফিগারেশন এখানে হবে। একটা হবে হলো তোমার কমন সোর্স কনফিগারেশন, আর একটা হবে তোমার কমন ড্রেন কনফিগারেশন, ঠিক আছে? কেউ ওয়েটিং এ আছে? স্যার দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ওয়েটিং এ আছে maybe। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ওয়েটিং এর কথা বলছিলে? আমি করে দিয়েছি। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলে? তাহলে এইখানে দেখো, এই যে কনফিগারেশনটা তুমি দেখতে পাচ্ছ, এটা হলো তোমার একটা নির্দিষ্ট বায়াসিং। এই বায়াসিং আমি একটু পরে বলবো। একটা বায়াস করা আছে, কিন্তু এখানে ইনপুটে আছে হলো গেট এন্ড সোর্স, আর আউটপুটে আছে হলো ড্রেন এন্ড সোর্স। সেই জন্য এটা কি কনফিগারেশন হলো? কমন কমন সোর্স। সোর্স কনফিগারেশন হলো। তাহলে এইটার আউটপুট সার্কিটে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে দেখো এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি কতটুকু, ভিডিডি। তাহলে এই ভিডিডি স্যার। তোমার ড্রপ হবে কোথায়? এখানে আরডি এর অ্যাক্রসে হবে, আর এদিকে হলো তোমার ড্রেন এন্ড সোর্স এর অ্যাক্রসে হবে। তাহলে ড্রেন এন্ড সোর্স এর অ্যাক্রসের ভোল্টেজটুকু বের করতে হইলে তুমি এইভাবে ভোল্টেজ ডিভাইড দিয়ে করতে পারো, তাই না? দেখো, এই যে ভিডিডি হলো কি, গ্রাউন্ড থেকে ভিডিডি তে গেলে প্লাস, তারপরে এখানে মাইনাস আই, প্লাস থেকে মাইনাসে আসছি, এই জন্য মাইনাস হ্যাঁ আইডিআরটি। হ্যাঁ ঠিক আছে না? আর এখানে জি স্যার। প্লাস থেকে মাইনাসে গেলাম, ভিডিএস। মাইনাস ভিডিএস। ভিডিএস, রাইট। তাহলে এইটাকেও তুমি যদি সেই আগে যেভাবে আমরা স্টাডি করেছিলাম, যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখবো হলো কারেন্ট, সেখানে রেখেছিলাম কালেক্টর কারেন্ট, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো কি, ড্রেন কারেন্ট, আইডি। ড্রেন কারেন্ট। হ্যাঁ, ড্রেন কারেন্ট। আর এটা ভিডিডিটা হলো একটা কনস্ট্যান্ট, বিজেটির জন্য এটা ছিল ভিসিসি, একটা কনস্ট্যান্ট ছিল, তাই তো? তাহলে দেখো, আমি বাম পাশে, এটা তো ওয়াই অ্যাক্সিসে রাখবো, সেই জন্য এটা বাম পাশে রাখলাম। তাহলে এইটা হয়ে গেল, ওই যে একটা ইকুয়েশন পড়েছিলাম আমরা, y ইজ ইকুয়াল টু এম মাইনাস এক্স এম। প্লাস সি, না? ইন্টারমিডিয়েটের y ইজ ইকুয়াল টু
mx plus c mx প্লাস সি, সেটার সাথে এটা কম্পেয়ারেবল। তাহলে এক্স এর জায়গায় থাকবে কি ভি ডিএস। vds আমরা তো এই ক্যারেক্টারিস্টিক কার্ভে দেখেছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভিডিএস কে প্লেস করি, তাই না? x axis বরাবর। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর, রাইট। তাহলে এটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু, এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু। y axis এর তাহলে value। এই যে -1/r/d এটা হলো কিসের ভ্যালু? এটা Slope, হলো স্লোপ এম এর ভ্যালু, ঠিক আছে? আর এইটা হয়ে গেল কি? এটা হলো y axis এ ইন্টারসেপ্টের পরিমাণ। ইন্টারসেপ্টের ভ্যালু, রাইট। তাহলে দেখো এই একই সার্কিট তোমরা, একই ইকুয়েশন তোমরা ভিজিটির জন্য স্টাডি করেছো। সেখানে এটা ছিল আইসি, এখানে ছিল 1/RC, এখানে ছিল ভিসিই, এখানে ছিল ভিসিসি ডিভাইডেড বাই আরসি, একেবারে RC সেম না? তাহলে জি এটার স্যার। এক্সপ্লানেশন আর কি দরকার আছে? না, এটা কি হবে? একটা স্ট্রেট লাইন হবে, তার স্লোপ হবে নেগেটিভ। তাহলে এই যে এখান থেকে আমি অবশ্য এগুলো লিখতে হয়েছে আমাকে, কারণ এটা তো লাগবে বইয়ের জন্য। তাহলে এটা হলো আমাদের সেই আগের নিয়মের লোড DC লাইন, load line। ঠিক আছে, ডিসি লোড লাইন, রাইট। তাহলে ডিসি লোড লাইনের এবার অপারেটিং পয়েন্টটা কিভাবে বের হবে? অপারেটিং পয়েন্ট বের করতে হলে এখানে তো আমরা বিভিন্ন ভ্যালুর ভিজিএস নিয়েছি, তোমাকে একটা পার্টিকুলার ভিজিএস কনসিডার করতে হবে। ধরো আমি এই -1 কনসিডার করলাম, ঠিক আছে? তাহলে -1 কনসিডার যদি করো, এটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ তো আর একাধিক থাকবে না, একটা, তাই না, না? একটাই একটা থাকবে। তাহলে সেইটা লোড লাইনের সাথে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হবে কি অপারেটিং পয়েন্ট, তাই অপারেটিং না? পয়েন্ট। আচ্ছা, এখন তুমি যদি এই ইনপুটে এসি সিগন্যাল দিয়ে দাও, গেটে যদি এসি সিগন্যাল দাও, তাহলে এই অপারেটিং পয়েন্টটা কি করবে? সুইং করবে, তাই সুইং না? করবে। হ্যাঁ, তাহলে এই যে অপারেটিং পয়েন্টটা এখানে সুইং করতেছে। ইনপুট ভোল্টেজ আমরা কিভাবে দিয়েছি? ভিজিএস, দেখো, তাই না? জি ইনপুট স্যার, ভোল্টেজ, এসি ভোল্টেজ। হ্যাঁ, এটা ভিজিএস স্মল লেটারে লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা পিক ভ্যালুতে যাবে, নেগেটিভ পিকে যাবে। যখন এটা পিকের দিকে যাবে তখন গেট ভোল্টেজটা বাড়তে থাকবে, আর গেট ভোল্টেজটা বাড়লে কি হবে? এই ড্রেন কারেন্টটা বাড়বে, তাই না? এই যে তো এদিকে, ড্রেন কারেন্ট কমবে। হ্যাঁ, গেট ভোল্টেজ বাড়লে ড্রেন কারেন্ট কমবে, রাইট, ড্রেন কারেন্টটা কমবে, কমবে। তাই না? তাহলে ড্রেন জি স্যার, কারেন্ট যদি তোমার কমে তাহলে কি হবে? এটা এই দিকে সুইং করবে, তাই না? সুইং করবে হ্যাঁ, এদিকে। এদিকে swing। তাহলে এটাতে একটুখানি বোধহয় কি কারেকশন লাগবে কিনা। এই গেট ভোল্টেজ এটা যদি বাড়তে থাকে, দাঁড়াও, এটা যদি বাড়তে থাকে তাহলে, না, এই শোনো, এটা পজিটিভ ডিরেকশনে বাড়তেছে, তাই না? জি দেখো, স্যার। এটা কিন্তু পজিটিভ ডিরেকশনে বাড়তেছে। তাহলে পজিটিভ ডিরেকশনে যদি বাড়ে, গেটে মনে করো একটা ভোল্টেজ দিয়ে রেখেছিলে -1 ভোল্ট, হুম। তাহলে এসি সিগন্যালের ভ্যালু মনে করো হইলো প্লাসের 0.1 ভোল্ট, তাহলে রেজাল্টেন্ট কত হলো? আমরা বায়াসিং এর, মাইনাস হ্যাঁ, বায়াসিং এর জন্য দিয়েছিলাম, বায়াসিং এর জন্য দিয়েছিলাম হলো -1 ভোল্ট। এসি সিগন্যালের জন্য এখানে মনে করো আসলো কত? 0.1 ভোল্ট 1। প্লাস। তাহলে কি হলো? গেটের ভোল্টেজটা রেজাল্টেন্ট কি হলো? কমে গেল না? এই সরি, নেগেটিভ ভ্যালুটা কমলো না, জি স্যার। পজিটিভের দিকে বাড়লো বা জিরোর দিকে আসলো? কিন্তু স্যার এটা নেগেটিভ স্লোপ না, এটা ভিজিএস। না, সেটা না, আগে আগে জিনিসটা ক্লিয়ার করো। এই যে অপারেটিং পয়েন্ট আমরা পেলাম, এই অপারেটিং পয়েন্টটা আমি গেট ভোল্টেজ কতর জন্য পেয়েছি? এই এখানে আমি -1 এর জন্য আমি বলছিলাম, ঠিক আছে? এখন তুমি গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলা, এবার কিন্তু পজিটিভ ভোল্টেজ দিয়েছো, হুম। সেই পজিটিভ ভোল্টেজের ভ্যালুটা কত? 0.1। জি স্যার। তাহলে এখানে সুপার পজিশন চিন্তা করো এখন, -1 ভোল্ট আর হইলো প্লাসের 0.1 ভোল্ট। 0.1 ভোল্ট। প্লাস মাইনাসে কি হয়? -0.9। হ্যাঁ, -0.2। তাহলে বলো, এখন আগে যে ড্রেন কারেন্ট ফ্লো করেছিল -1 ভোল্টের জন্য, এখন -0.9 এর জন্য কি কারেন্ট বাড়বে না কমবে? স্যার কমার কথা না। কমবে। কারেন্ট কমবে কেন বোকা? যত বাড়বে বাড়বে। বাড়বে, এই যে এটার দিকে তাকাও, বাড়বে। এই যে, নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ, এই যে যত নেগেটিভ জিরোর দিকে বাড়বে। যেতে থাকবে, এই যে
হ্যাঁ, তোমার কত নেগেটিভ বাড়বে ভোল্টেজ মাইনাস বেশি স্লোপ হইলে দেখে, কারেন্ট বাড়বে। ঠিক আছে, না মাইনাস স্লোপের জন্য না, মাইনাস স্লোপের জন্য না। নেগেটিভ ঠিক আছে, ভোল্টেজ। এই যে এই গেট ভোল্টেজের দিকে তাকাও তুমি। ঠিক আছে, দেখো জিরোতে কি হয়, বেড়ে যায় না, -1 এর চাইতে জিরো ভোল্টেজে কি হলো, বাড়লো না, এই যে কারেন্ট বেশি। কারেন্ট জি বেশি। স্যার। আবার -1 থেকে -2 তে যাও, কারেন্ট আরো কম। কম। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে -1 যখন ছিল তখন যতটুকু কারেন্ট ফ্লো করেছে, যখন -0.9 হয়ে গেল তখন তার চেয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে কিন্তু আমরা যেটা বলতেছিলাম যে যখন আমার এসি সিগন্যালটা পজিটিভ ডিরেকশনে ইনক্রিজ করতে থাকবে, পজিটিভ ডিরেকশনে মানে +0.1 +0.2 +0.3 এভাবে বাড়তেছে, তাহলে গেট কারেন্ট বাড়লো না কমলো, সরি ড্রেন কারেন্ট বাড়লো না কমলো, বাড়বে। বাড়বে। তাহলে এই যে দেখো ড্রেন কারেন্ট বাড়বে, তাহলে এই অপারেটিং পয়েন্টটা এইদিকে শিফট করবে। এই জন্য এই যে আমি এখানে আইডি সুইং লিখেছি না, দেখো আইডি সুইং। জি স্যার। তাহলে আইডি সুইং এই যে ধীরে ধীরে পজিটিভ বাড়তে ইনক্রিজ করতে থাকবে, ইনক্রিজ করে সে ম্যাক্সিমামে যাবে। যে আবার এখান থেকে ইনপুট সিগন্যাল কি কমতে শুরু করলো, কমে 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 ইনপুট সিগন্যালের ভ্যালু যখন 0, তখন গেট ভোল্টেজ কত হয়ে গেল, 0.1, সরি -1, হ্যাঁ -1। তাহলে -1 হলে আবার অপারেটিং পয়েন্টটা তার আগের জায়গায় ফিরে আসবে। আগের জায়গায় ফেরত আসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমার ইনপুট সিগন্যাল কোন ডিরেকশনে ইনক্রিজ করতেছে, নেগেটিভ ডিরেকশন। নেগেটিভ ডিরেকশনে। তাহলে এবার যদি এখানে -0.1 ভোল্ট তুমি কনসিডার করো, নেগেটিভ ভোল্টেজ বাড়বে। নেগেটিভ ভোল্টেজ বাড়বে। তাই নেগেটিভ ভোল্টেজ তাহলে কারেন্ট বাড়লে আমাদের কমবে। কারেন্টটা কারেন্ট কমবে। কমবে। হ্যাঁ, জি কারেন্ট স্যার। কমবে। তাহলে কারেন্ট কমলে আমাদের অপারেটিং পয়েন্টটা কোন দিকে শিফট করবে, নিচে সুইং করবে। হ্যাঁ নিচে, নিচে সুইং করবে। নিচে শিফট করবে। হ্যাঁ, তাহলে নিচে শিফট করলে আমাদের এই যে দেখো কারেন্টটা এদিকে কমে গেল, কারেন্টটা কমে গেল। আর কারেন্টটা কমে গেলে তোমার ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা বেড়ে যাবে, এই যে বেড়ে যাবে নেগেটিভ। হ্যাঁ বেড়ে যাবে। তাহলে এখানে এইভাবে তোমার সুইংটা হবে। এখন এখানে যে জিনিসটা তোমাদের মেইনলি মনে রাখতে হবে, যেটা হলো তোমার ভিজিটির চাইতে একটু ডিফারেন্ট, সেটা হলো আমরা সুইং কতটুকু করাবো। যদি তুমি এই যে এখানে একটা পয়েন্ট আছে না, স্যাচুরেশন পয়েন্ট, জি স্যার। এই স্যাচুরেশন পয়েন্টের পরেও যদি তুমি সুইং করাও, তাহলে আমার ডিভাইস এই এই রিজিয়নটুকুকে বলা হয় নন লিনিয়ার রিজিয়ন। বুঝতে পেরেছো? এই যে এটা কি ভোল্টেজ কন্ট্রোলড রেজিস্ট্যান্স রিজিয়ন না? রেজিস্ট্যান্স রিজিয়ন। হ্যাঁ, তাহলে এই রিজিয়নটুকুকে বলা হবে হলো নন নন লিনিয়ার। লিনিয়ার। সিমিলারলি কাট অফের নিচেও নন লিনিয়ার। তাহলে লিনিয়ার কোনটুকু? যতটুকু হচ্ছে অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ রিজন, হ্যাঁ। যদিও ফেটের বেলায় এটাও লিনিয়ার না, কিন্তু তারপরে আমাদের কিছু করার নেই, এই জায়গাটুকুর মধ্যে আমাদেরকে থাকতে হবে। তাহলে আমাদের একটুখানি এই যে এই রিজনটুকুকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা থাম রুল অ্যাপ্লাই করলাম, যে এখানকার ভোল্টেজটা কত ছিল মনে আছে, ভিপি, তাই না? এই যে এই জি পয়েন্টের স্যার। ভোল্টেজটা ভিপি, কারণ ভিজিএস এর এটা জিরোর ভ্যালু, তো এটা জিরোটা সরে গেছে না, বসাই নাই কারণ বেশি ক্লামজি হয়ে যাচ্ছিল। তাহলে এইটা হলো ভিপি। তাহলে আমি ভিপির চাইতেও আরো 1 ভোল্ট ছেড়ে দিলাম, তাহলে এই বরাবর থাকবো আমি, তাই না? এই রিজিয়নটুকু তাহলে আমরা কি করলাম, অ্যাভয়েড করলাম। এখন তুমি বলতে পারো স্যার এটা ভিপি তো হলো এইখানে আর একটু কম হবে না? দেখো এইখানে যদি ভিপি হয়, এখানে স্যাচুরেশন ভোল্টেজটা কি হবে, আরো কম হবে। ভিপির চেয়ে অনেক কম। এখান থেকে কম, কিন্তু কতটুকু কম সেটাও আমরা জানি, যে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ভি স্যাট ইজ ইকুয়াল টু কত, ভিপি মাইনাস ভিপিএস ভিজিএস, ভিজিএস। জি স্যার। তাই না? তাহলে আমরা সেইটা ইউজ করতে পারি, এখানে ভিপির পরিবর্তে +1 করতে পারি। তাহলে তুমি যদি এক্স্যাক্টলি হিসেব করতে চাও, তাহলে এই যে এইটা হবে তোমার ফর্মুলাটা। ঠিক আছে, কতটুকু আমরা রাখবো মিনিমাম, এই যে এইটুকু আমার অপারেটিং পয়েন্ট, এর চাইতে কমাবো না। অপারেট ভোল্টেজটা কি কতটুকু, ভিপি মাইনাস ভিজিএস +1। তাহলে আমি এখানে যে লাইনটা লিখেছি সেটা হলো এইটাকে কনসিডার করে ড্র করেছি। তুমি চাইলে অপারেটিং পয়েন্ট যদি এখানে থাকে তাহলে এখান দিয়েও এটাকে ইউজ করতে পারো। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা সেফ সাইডে থাকার জন্য অনেক ডিজাইনের মধ্যে ভিপি +1 বাদ দিয়ে দিই,
তাহলে আমি ভিপি প্লাস 1 বাদ দিয়েছি, এখানে কোনো সমস্যা নেই, এখানে 0 পর্যন্ত যাওয়া যায়, কারণ বিজিটির যে কাট অফ রিজিয়ন টুকু ছিল এখানে সেই কাট অফ রিজিয়ন টুকু নাই, দেখো নিচে। ঠিক আছে, তাহলে অপারেটিং পয়েন্ট আমি এখানে সেট করলাম, এইটুকু পেলাম কি সুইং স্পেস, তাই না? কেউ কথা বলতে চাচ্ছ? আমি শুনতে পাইনি, বলো। হ্যালো, হ্যালো। স্যার কেউ কিছু বলবে না মনে হয়, ভুলে হয়তো বা মাইক্রোফোন রেখে। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেছে। আচ্ছা, এখন ফেটের একটা প্রবলেম আছে। প্রবলেম হলো যে আমরা আসলে অপারেটিং পয়েন্টটা কোথায় সেট করব। ঠিক আছে, এটা যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে বলি, দেখো এটা একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ না, এই যে এখানে যেটা জি দেখতে স্যার। পাচ্ছ, তুমি যদি এই সব রিজিয়নে অপারেটিং পয়েন্ট সেট করো, তাহলে দেখো এটা এই রিজিয়নটুকু বেশি নন লিনিয়ার, তাই না? জি স্যার। এই এক্সপোনেনশিয়াল কার্ভের এই জায়গাটুকুর মধ্যে নন লিনিয়ারিটি বেশি, বুঝতে পেরেছো? হুম। সেই জন্য এটাকে উপরের দিকে সেট করতে হয়। সবসময় মনে রাখবে যে আমরা ইসের বেলায়, বিজেটির বেলায় সবসময় চেষ্টা করেছি কারেন্ট কম ফলো করাতে, আর সি এর ভ্যালু বেশি রাখতে। যদি তোমাদের মনে থেকে থাকে, কারেন্ট যত কম ফ্লো করাবে আইসি কারেন্ট, আর সি এর ভ্যালু তত বেশি হবে, ট্রানজিস্টর এমপ্লিফায়ারের গেইন তত বাড়ে, বুঝতে পেরেছো? কিন্তু ফেটের বেলায় যদি কম কারেন্ট ফ্লো করাও, তাহলে অপারেটিং পয়েন্টটা কোন রিজিয়নে সেট হয়ে যাচ্ছে দেখো? নন লিনিয়ার রিজন। নন লিনিয়ার রিজিয়নে। আবার এই নন লিনিয়ার রিজিয়নে তোমার জিএম এর ভ্যালুও কম। জি স্যার। এই পয়েন্টে তোমাদের এক্সাম্পল করতে বলেছিলাম আমি ওই বা ইসের চ্যাপ্টারে। হ্যাঁ, দাঁড়াও শেষ করে নিই। কনস্ট্রাকশন চ্যাপ্টারে আমি কয়েকটা এক্সাম্পল করতে বলেছিলাম, তার মধ্যে একটা এক্সাম্পল ছিল যে এই পয়েন্টের জিএম বের করা আর উপরের একটা পয়েন্টে জিএম বের করা, তাহলে উপরের পয়েন্টে জিএম বেশি, নিচের পয়েন্টে জিএম কম। হ্যাঁ, ট্রানজিস্টর এমপ্লিফায়ারের গেইন এই জিএম এর উপরে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল। জিএম যদি ডাবল হয়, গেইনও ডাবল হবে। তাহলে নিচে আমি কি পাচ্ছি? গেইন কম পাচ্ছি, উপরে গেইনটা বেশি পাচ্ছি। তাহলে তুমি যদি একেবারে আবার এই সব রিজিয়নে সেট করো, তাহলে কি হবে? সুইংটা কম হবে, কারণ উপরের দিকে তো স্পেস নাই, তাই না? তাহলে তবে আমরা ফেড দিয়ে যখন স্মল সিগন্যাল এমপ্লিফায়ার বানাই, তখন তোমাদের ডেফিনেশন মনে আছে যে টোটাল এই স্পেসের কত পার্সেন্ট আমরা ইউজ করি? অনলি নট মোর দেন 10%। তো তার মানে সহজ কথায় বললে এখানে সুইংটা ছোটই হবে আমাদের। সুইং ছোট হবে বলেই তো এটা স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। তাহলে অপারেটিং পয়েন্ট আমরা এই যে এইসব রিজিয়নে সেট করব যখন প্র্যাকটিক্যালি করব। আর বইয়ের মধ্যে যত ম্যাথ আছে, যত কিছু আছে, সেগুলোর জন্য তুমি যেখানে সেট করো কোনো সমস্যা নেই। এক্সাম্পল করার পরে অপারেটিং পয়েন্ট এখানে চলে আসবে, কিছু করার নেই। এক্সাম্পল সলভ করার পরে এখানে আসলো, বিভিন্ন জায়গায় আসলো। কিন্তু তুমি প্র্যাকটিক্যালি ভালো রেজাল্ট পেতে হলে এইসব রিজিয়নে সেট করতে হবে। কিসের জন্য? নন লিনিয়ারিটি অ্যাভয়েড করানোর জন্য। তাহলে এবার আমরা বায়াসিং চলে আসি। আমরা এখন ফেড বায়াসিং সার্কিট শুরু করব। আচ্ছা, ফেড বায়াসিং সার্কিটের জন্য কতগুলো অ্যাজাম্পশন আছে, সেগুলো তোমরা অলরেডি জানো। যে আমরা যখন জেফেড দিয়ে সার্কিট তৈরি করব, তখন এর গেটের মধ্য দিয়ে যেই কারেন্টটা ফ্লো করে সেটা রিভার্স কারেন্ট, তাই না? লিকেজ কারেন্ট মাইনরিটি ক্যারিয়ার জন্য ফ্লো করবে, সেটাকে আমরা নেগলেক্ট করব, আইজি এর ভ্যালু জিরো। অ্যাপ্রক্সিমেটলি 0 ধরবো। তাহলে গেট দিয়ে যদি কোনো কারেন্ট না আসে, ড্রেন কারেন্ট এবং সোর্স কারেন্ট কি হবে? সমান হবে। সমান হবে। তাহলে এই আরেকটা অ্যাজাম্পশন। আরো কিছু আছে, এই যে শর্টলিস্ট ইকুয়েশন, এটা কিসের জন্য? এই ইকুয়েশনটা ফলো করে হলো জেফেট এর জন্য। জেফেট এবং ডিপ্লেশন মসফেট, এই ডিপ্লেশন দুইটার জন্য। মসফেটের জন্য। আর এনহান্সমেন্ট মসফেটের জন্য এই যেটা, এই জন্য এটা। ইকুয়েশন, এই কয়েকটা জিনিস ইকুয়েশন আমরা ইউজ করব। ঠিক আছে?
এখন ফেটের জন্য অত বেশি বায়াসিং চিন্তা করতে হয় না, কেননা এর গেট দিয়ে তো কারেন্ট ফ্লো করে না, সেই জন্য খুব বেশি বায়াসিং এর জন্য দরকার হয় না। 3টা বায়াসিং এখানে ইউজ করা হয়, আরো 2-একটা থাকতে পারে, সেগুলো অত ইম্পর্টেন্ট না। একটা হলো ফিক্সড বায়াস সার্কিট, আমরা ফিক্সড বায়াসিং সার্কিট কিন্তু বিজেটির জন্য পড়েছিলাম, সেখানে সেখানে নাম দিয়েছিলাম ফিক্সড বায়াস অর বেস বায়াস, ঠিক আছে, মনে আছে না? জি স্যার। তাহলে এখানে আমরা ফিক্সড বায়াস সার্কিট বলছি, আর একটাকে বলা হচ্ছে সেলফ বায়াস, আর একটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট। তাহলে প্রথমে আমরা ফিক্সড বায়াস সার্কিটটা পড়ে নিই। ফিক্সড বায়াস সার্কিট হলো, এর নাম কেন ফিক্সড বায়াস হয়েছে, কারণ এই বায়াসিং করার জন্য একটা ফিক্সড ভ্যালুর ভোল্টেজ সোর্স গেটে কানেক্ট করে দেওয়া হয়। আমরা এখানে যেই যে ফেটটা দেখতেছি সেটা এন চ্যানেল না পি চ্যানেল? স্যার এন চ্যানেল। এন চ্যানেল। এন চ্যানেলের গেটটা কি হয়, এন টাইপ না পি টাইপ? এন টাইপ। এন টাইপ। এন চ্যানেলের গেট এন টাইপ না হলো না কিন্তু না না পি টাইপ, পি টাইপ, পি টাইপ স্যার। পি টাইপ। তাহলে এটাকে রিভার্স বায়াস করতে হলে গেটকে আমি সোর্সের কোন টার্মিনালের সাথে কানেক্ট করব? নেগেটিভের সাথে। নেগেটিভের সাথে। তাহলে এই যে নেগেটিভের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন কোশ্চেন হলো, এখানকার ইয়েটা গেল কোথায়, আরজি। দাঁড়াও আমি আরজিটা দিয়ে নেই, তা নাহলে তো। আরজি, এই যে এখানে একটা আরজি আছে না, এই আরজিটা নিয়ে যাই। এই যে এটা না, আচ্ছা। তাহলে এইখানে তো কোনো কারেন্ট ফ্লো করে না, করে? বা করলেও সেটাকে কি করেছি আমরা, অ্যাভয়েড নেগলেক্ট। করেছি। হ্যাঁ, নেগলেক্ট করেছি। তাহলে এখানে রেজিস্ট্যান্স কেন দিলাম, তাই না? তোমরা তো সবসময় বলো যে রেজিস্ট্যান্স দেওয়া হয় হইলো ভোল্টেজ ড্রপটা কমানোর জন্য বা কারেন্টের ফ্লোটাকে কমানোর জন্য, তাই না? রেজিস্ট্যান্স ইউজ করি আমরা, তাই না? জি স্যার। তাহলে এখানে কেন রেজিস্ট্যান্সটা দিলাম? আচ্ছা, রেজিস্ট্যান্স না দিলে ধরো এখানে 1 ভোল্ট দিয়েছি, এই ভিজিজির ভ্যালু মনে করো -1 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি -1 ভোল্ট দেই, তাহলে এখানে কত ভোল্ট আসবে? এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এটা চিন্তা করে নিও। আচ্ছা, আমরা ইকুয়েশনটা লিখি না, এটা এখানে কেভিএল অ্যাপ্লাই করে দেই নাকি? স্যার কারেন্ট ফ্লো না করলে -1 ভোল্টই তো আসবে। না, -1 ভোল্টই আসবে, রাইট, ঠিক আছে। আচ্ছা, এবার রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিলাম, রেজিস্ট্যান্স দিলামই না, তাহলে কত ভোল্ট আসে? স্যার শর্ট করে যদি দেই তাহলে তো -1 ভোল্টই আসবে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্যান্সের কোনো ইফেক্ট আমরা পেলাম না। না, রেজিস্ট্যান্সের ইফেক্ট পেলাম না। তাহলে এটার অ্যান্সারটা একটু পরে দেই না, যে কেন রেজিস্ট্যান্সটা এখানে ইউজ করলাম আমরা। এই বায়াসিং সার্কিটের দেখো, এটা কমন সোর্স আছে না, একটু আগে কিন্তু বলেছি যে এটা হলো কমন সোর্স, তাই তো? জি স্যার। তাহলে এখন এর অপারেটিং পয়েন্ট ক্যালকুলেট করা আমাদের শিখতে হবে। আমরা বায়াসিং এর মেইন টার্গেট হলো কি, যে একটা ডিসি লেভেল তৈরি করে, যে লেভেলটাকে আমরা বলি এই বায়াসিং পয়েন্ট অথবা অপারেটিং পয়েন্ট, কুইসেন্ট পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে সেটা ক্যালকুলেট করার 2টা মেথড আছে। ফেটের বেলায় আমরা 2টা মেথড ইউজ করি, একটা হলো অ্যানালাইটিক্যাল মেথড আর একটা হলো গ্রাফিক্যাল মেথড। বিজেটির জন্য আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করেছিলাম, কিন্তু ওইটা অত পপুলার না, অত বেশি কমনলি ইউজ হয় না, কারণ গ্রাফ ড্র করা, ঠিক আছে, একজ্যাক্ট ভ্যালু গ্রাফ থেকে পাওয়া যায় না, অনেক সময় পয়েন্টের ভেরিয়েশন হয়। কিন্তু ফেটের জন্য এটা একটু বেশি ইউজ হয়। কেন ইউজ হয়? এই যে ফেটের ইকুয়েশনের মধ্যে যে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার থাকাতে এই ইকুয়েশন গুলো সলভ করা অনেক সময় একটু জটিল মনে হয়, যে এইগুলা সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, সহজে সলভ করা যায় না, বুঝতে পেরেছো? সেই জন্য গ্রাফের মাধ্যমে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি, সেই জন্য ফেটের বেলায় গ্রাফিক্যাল মেথডটা একটু বেশি ইউজ হয়, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসি অ্যানালিটিক্যাল মেথড। এই যে এই ইকুয়েশন তো একটু আগে দেখে আসছো নাকি?
না, জি এটা স্যার। দেখো নাই, এটা দেখো নাই। ইনপুটে তখন কি অ্যাপ্লাই করি নাই, আউটপুটে করেছিলাম। তাহলে ইনপুটে এই যে একটু আগে যে তোমরা বললে, ইনপুটে আমি এখন কেভিএল অ্যাপ্লাই করি না, এখান থেকে এখানে গেলাম মাইনাস ভিজিজি। ভিজিজি। আচ্ছা ধরে নেই এখানে একটা কারেন্ট আছে কোনো একদিকে, এদিক দিয়ে গ্রাউন্ডে যাচ্ছিল কারেন্টটা মনে করো, তাই না? এদিক দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে, নেগেটিভ নিচের দিকে, তো ধরো নিচের দিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে উপরে কি হবে? প্লাস হবে না? জি স্যার। তাহলে আমি এটাকে প্লাস আইজি আর জি লিখলাম, এখান দিয়ে কারেন্ট ধরে নাও আইজি আর জি, যদিও আইজি দেখেছি, এই যে আইজি এর ডিরেকশন এখানে কি, এদিকে কারেন্ট যায় কতটুকু? 0। আচ্ছা এখানে আমি ধরলাম উপরে প্লাস ধরলাম, নিচে মাইনাস ধরলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে এখানে গেলে কি হবে? মাইনাস ভিজিএস। মাইনাস ভিজিএস। এখন আমি বলে দিচ্ছি যে আইজি এর ভ্যালু কি? 0। 0। তাহলে 0 হলে বলো দেখি ভিজিএস এর ভ্যালু কত হবে? স্যার মাইনাস ভিজিজি। মাইনাস ভিজিজি। তাহলে এই মাইনাস ভিজিজি দিয়ে যেটা বোঝাচ্ছে যে আমি যেই পোলারিটিতে এখানে ভোল্টেজটা কনসিডার করেছি, অ্যাকচুয়াল পোলারিটিটা তার অপোজিট। অপোজিট। হ্যাঁ, তাহলে অপোজিট হলে উপরে তুমি কি পেয়েছো? মাইনাস। অ্যাকচুয়ালি মাইনাস পেয়েছো, ঠিক আছে? অথবা আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের এন চ্যানেল জে ফেটের জন্য গেট ভোল্টেজটা নেগেটিভ হতে হবে, তাহলে গেট ভোল্টেজটা কি হলো? নেগেটিভ। নেগেটিভ। তাই তুমি যদি গেট ভোল্টেজ পেয়ে যাও, তাহলে একটা নির্দিষ্ট ফেটের জন্য ড্রেন কারেন্ট তুমি শকলিস ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার শকলিস কিন্তু আইডিএসএস কিভাবে বের করব? না, আইডিএসএস তো তোমার জানা থাকতে হবে। ট্রানজিস্টরের বিটা কি আমরা বের করি না এক্সাম্পলে দেয়া থাকে? এক্সাম্পলে দেওয়া থাকে। হ্যাঁ, তো এখানেও তোমার দুইটা ভ্যালু দেয়া থাকবে, একটা হলো ভিপি আর একটা হলো আইডিএসএস। আইডিএস। ঠিক আছে, এই দুইটা দেয়া না থাকলে আমরা কিছুতেই প্রবলেম সলভ করতে পারবো না, কোনো বায়াসিং সার্কিট আমরা ডিজাইন করতে পারবো না। তাহলে এই দুইটা ভ্যালু দেয়া থাকতে হবে, অথবা এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা এটা দেয়া থাকতে হবে। এইখানে যেন কোথায় দেখলাম ক্যারেক্টারিস্টিক কার্ভ, ট্রান্সফার নাই, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেয়া থাকতে হবে, এই যে এই কার্ভটা। এই যেটা। জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি জানি এই পয়েন্টটা হবে ভিপি আর এই পয়েন্টটা হবে কি? আইডিএসএস। আইডিএসএস। ঠিক আছে, আইডিএসএস। আচ্ছা তাহলে এখন ইকুয়েশনটা কোথায় যেন ছিল? এই যে, এই যে শকলিস ইকুয়েশন, শকলিস ইকুয়েশনের মধ্যে তুমি ভি জি এস এর মান বসাও। ভিজিএস এর মান কত? মাইনাস ভিজিজি। মাইনাস ভিজিজি। আর ভিপির মানটা কত হয় বলো তো? এইটাও তো মাইনাস সামথিং, তাই না? এটাও মাইনাস হবে। হ্যাঁ, তাহলে 2 মাইনাস মনে করো কেটে গেল। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এখন কিন্তু ঠিক আছে বলতেছো, আবার পরীক্ষায় ম্যাথ করার সময় এখানে -6 বসাইয়া করো না, বুঝো নাই? কনফিউজড হবে কিন্তু, যে তখন যেহেতু স্যার ভিপির ভ্যালু দিয়ে দিছে মাইনাস, তাই না, 6 ভোল্ট, তাহলে এখানে -6 ভোল্ট বসাই দেই না, এটা কেটে যাওয়ার পরে এখানে শুধু ম্যাগনিটিউডটা বসাইতে হবে। এখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করতে পারো ইজিলি। কেন? এখানে কিছু একটা ভোল্টেজ থাকলো, ভিজিজি 1 ভোল্ট থাকলো, এখানে ভিপির ভ্যালু 4 থাকলো, তাহলে 1/4 মানে কি 0.25, তাহলে 1 থেকে 0.25 বাদ দিব, 0.75 হবে, স্কোয়ার করব, 5। তাহলে ইজিলি আইডি এর ভ্যালু বের হয়ে গেল, জি তাই না? স্যার। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি আইডির ভ্যালু বের করে ফেলো, এখন এখানে তুমি আউটপুট সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করো, এই যেটা একটু আগে আমরা করে এসেছি, এই আউটপুট সার্কিটে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে এখানে দেখো এখান থেকে এখানে গেলাম, কি হলো? প্লাস ভিডি। পজিটিভ। হ্যাঁ, আবার প্লাস এখান ভিজি। এখান থেকে এখানে গেলাম, মাইনাস আইডিআরটি। হ্যাঁ মাইনাস আইডিআরটি, এই যে। তারপরে আমি এখান থেকে এখানে গেলাম, মাইনাস ভিডিএস। মাইনাস ভিডিএস। তাহলে এই যে এখানে মাইনাস ভিডিএস ইজ ইকুয়াল টু 0 পেলাম। তো এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো এই যে এটা, ভিডিএস এর ভ্যালু বের করতে চাই। তাহলে ভিডিএস সমান কত হলো? ভিডিডি মাইনাস আইডিআরটি। বাস, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি ভিডিএস এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে এখন যেই কন্ডিশন গুলো আমরা অ্যানালাইসিস করতেছি, এগুলোতে কি আমি কোনো এসি সিগন্যাল কনসিডার করেছি? না স্যার। সেই জন্য এগুলোই হলো বায়াস কন্ডিশন, তাই না? এগুলো কি ডিটারমিন করবে?
এগুলো কিউ পয়েন্ট ডিটারমিন করবে। সেই জন্য আমরা এই প্রথম এখানে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে বলবো আইডি কিউ, আর এখানে যে ভোল্টেজটা আসলো সেই ভোল্টেজটাকে আমরা বলবো VDS ভিডিএস কিউ। ঠিক আছে, তাহলে এইটা তো মোটামুটি কমন আমাদের বিজেটির সাথে মিল VDS আছে, সাথে। আছে না? জি স্যার। এইখানে আমার মনে হয় না জটিল কিছু আমি পড়িয়েছি, সুতরাং সবার বোঝা উচিত, তাই না? জি স্যার। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা গ্রাফিক্যাল মেথডে যাব। আচ্ছা, গ্রাফিক্যাল মেথড যদি তোমাকে করতে হয়, at first you have to draw the transfer characteristics curve. এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমাদের ড্র করতে হবে। তাহলে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করার জন্য একটা মেথড আমরা শিখেছিলাম, এই যে 4টা পয়েন্ট থেকে, মনে আছে? জি স্যার, 4টা পয়েন্ট। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর পয়েন্ট, ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টটা হয়ে যায় আইডিএসএস, আর হলো IDSS, না 0, আইডিএসএস। 0 IDSS, আরেকটা হ্যাঁ, হবে বলো আরেকটা কত হবে? ভিপি, স্যার IDSS by ভিপি 2 কমা, আর হচ্ছে 0। হ্যাঁ ভিপি 0, আর একটা কি করি আইডিএসএস বাই IDSS by 2 নিই, Two, আরেকটা হচ্ছে IDSS by 4 নিই। 4 নেই। হ্যাঁ, আইডিএসএস বাই 2 নিলে ভিপি কত হয়? 0.3 VP. 0.3 ভিপি, রাইট। হ্যাঁ, 0.3 ভিপি। আর ওইটা যদি আইডিএসএস বাই 4 নিলে 0.5 VP. 0.5 হ্যাঁ, তাহলে এই যে এই 4টা পয়েন্ট থেকে কিভাবে ড্র করতে হয় প্র্যাকটিস করছো কিনা আমি জানি না, একটু একটু বাঁকা করে ড্র করতে হয় যেন গ্রাফটা এরকম পাওয়া যায়। তাহলে এই গ্রাফটা এনি হাউ তোমাকে প্রডিউস করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে ধরো এটা আমি পেয়ে গেছি, এটা পেয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এই যে এই বায়াস এখানে শুরু হয়েছে কোথা থেকে জানো? বায়াস শুরু হয়েছে এখান থেকে। এইটাই আসলে অপারেটিং পয়েন্টের পজিশনটা ঠিক করে। তো এটার ইকুয়েশনটা কি, এটা না? জি স্যার। ঠিক আছে, এই ইকুয়েশনটা, সেই জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলি, এটা একটা স্ট্রেট লাইন, দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। x ইজ ইকুয়াল টু মানে মাইনাস সামথিং, ঠিক আছে, যাই হোক, এটা কি, এটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। হ্যাঁ, এই স্ট্রেট লাইনটা কি হবে বলতে পারবা? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল নাকি এক্স অ্যাক্সিস এর প্যারালাল? Y axis এর parallel. ওয়াই স্যার অ্যাক্সিস y এর, axis এর প্যারালাল। গুড, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তাহলে এই লাইনটাকে আমরা বলি বায়াস লাইন। এটাকে কি বলা হয়? বায়াস লাইন। হ্যাঁ, তাহলে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে এই বায়াস লাইনটা ড্র করতে হবে। এই যে দেখো আমি লিখে দিয়েছি, অত কিছু লিখতে পারি নাই, কিন্তু ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস ভিজিজি লাইন। তাই ভিজিজির ভ্যালু যদি তুমি 1.5 দিয়ে থাকো তাহলে এটা 1.5 দিয়ে যাবে, ঠিক আছে? বুঝো নাই? জি স্যার। আর যদি 1 দেই তাহলে 1 দিয়ে যাবে। তো এটা জেনারেল একটা এক্সাম্পল, এখানে নিউমেরিক্যাল ভ্যালু মেনশন করি নাই, যে কোনো একটা লাইন ড্র করলাম। তাহলে এই লাইনটা কি করবে, তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে এখন এখানে তুমি যদি একটা হরিজন্টাল লাইন ড্র করো, তাহলে হরিজন্টাল লাইনে যে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু সেইটাই হয়ে যাবে তোমার ড্রেন কারেন্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে ড্রেন কারেন্ট তুমি যদি পেয়ে যাও তাহলে ড্রেন সোর্স ভোল্টেজ ওই ইকুয়েশন থেকে বের করতে পারো, যে এটা বের করে ফেলার পরে আমরা ওই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি। জি স্যার, VDS ইকুয়াল টু এটা। হ্যাঁ, তবে সব বইয়ে এই পর্যন্তই রাখছে, যে একটা অংশ গ্রাফিক্যালি করেছে আর একটা অংশ অ্যানালাইটিক্যালি, অ্যানালাইটিক্যাল। ঠিক আছে? তা আমরা যদি চাই যে না আমরা পুরোটা নাম দিয়েছি গ্রাফিক্যাল, আমি গ্রাফিক্যালি করব, এখানে কোনো অ্যানালাইসিস করবই না, শুধু ড্রয়িং করে আমি প্রবলেম সলভ করব, হ্যাঁ সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে তোমার লোড লাইনটা ড্র করে ফেলতে হবে। লোড লাইন আমরা ইজিলি ড্র করে ফেলতে পারি না? জি স্যার। হ্যাঁ, এই সার্কিটের দিকে তাকাও, ধরো এই সার্কিট, এখানে লোড লাইনটা শুরু হবে কোথা থেকে? এই যে ভিডিডি, এক্স অ্যাক্সিসে চলে যাবে ভিডিডি, আর ওয়াই অ্যাক্সিসে যাবে কত? ভিডিডি ডিভাইডেড বাই আরডি, ডিভাইডেড বাই RD। হ্যাঁ, তাহলে এই যে এক্স অ্যাক্সিসে আমি দিয়ে দিলাম এই যে ভিডিডি কমা 0, আর এখানে ওয়াই অ্যাক্সিসে দেখো 0 কমা, ঠিক আছে না? এটা লোড লাইন।
জি স্যার। আচ্ছা, এখন তুমি এই যে এখানে যেই হরিজন্টাল লাইনটা ড্র করেছিলে, বইয়ে এই পর্যন্ত করেছে বিভিন্ন বইয়ে, এখন আমরা এটাকে এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে করে এখানে চলে আসবো। তো এখন এটা কাকে ইন্টারসেক্ট করলো? ডিসি লোড লাইনকে। ডিসি লোড লাইনকে। তাহলে এখন এই ডিসি লোড লাইনকে ইন্টারসেক্ট করলে এইটাই হইলো পজিশন অফ দ্য অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো সব গ্রাফের মাধ্যমে হয়ে গেল। এখন তুমি এখান থেকে ভোল্টেজও বের করতে পারো, এখান থেকে কারেন্ট বের করতে হবে। কারেন্টও বের করতে পারো। তাহলে প্রসেসটা কি বোঝা গেল? গ্রাফিক্যাল প্রসেসটা এক্সাম্পল করা লাগবে। স্যার হ্যাঁ বলো। স্যার পরীক্ষায় গ্রাফিক্যাল আসলে তো স্যার এটা মানে অ্যাকুরেটলি করাটা টাফ হয়ে যাবে না স্যার? অ্যাকুরেটলি হবে না, অ্যাকুরেটলি হবে না। তো কারো হবে ধরো 7.5, কারো হবে 7.2, তাই না? জি স্যার, মানে আন্দাজে লিখতে হবে স্যার। আন্দাজে লিখতে হবে, হ্যাঁ। তবে আন্দাজ হইলেও এই অবস্থায় তোমাদের আন্দাজ করাটাও একটু শিখতে হবে, তাই না? এই যে একটু কলম দিয়ে একটুখানি দাগ দিতে হবে, 1 সেন্টিমিটার করে দাগ দিবা, ঠিক আছে? ধরে নিবা 1 সেন্টিমিটার সমান সুবিধাজনক একটা কিছু। বোঝো নাই কথাটা? জি স্যার। স্যার গ্রাফ পেপারে করলে আরেকটু অ্যাপ্রক্সিমেট হতো না? হ্যাঁ, আরো একুরেট হবে গ্রাফ পেপারে করলে, ঠিক আছে? গ্রাফ পেপারে করলে আরো একুরেট হবে। আর যদি তুমি আরো accurate হতো। ম্যানুয়ালিও করো, তাহলে 1 ভোল্টের ডিফারেন্স হইলে সে নাম্বার পাবে না, কারণ ম্যানুয়ালি করলেও 1 ভোল্টের ডিফারেন্স হবে না। ঠিক আছে, আমরা তাহলে একটা এক্সাম্পল করি। হ্যাঁ, এই যে এই এক্সাম্পলটাই আমরা করছি, কিন্তু ভ্যালু দিয়ে দিলাম। ও একটা কোশ্চেনের অ্যান্সার তো দেওয়া হয় নাই, যে আমাদের তো বায়াসিং এ এই আরজির কোনো কন্ট্রিবিউশন নাই, আছে? না স্যার। তাহলে কেন ইউজ করি এটা? তুমি যদি এখানে আরজি যদি ইউজ না করতে, তাহলেও বায়াসিং এখানে যা আছে তাই থাকতো, এর মধ্যে কোনো ক্যালকুলেশনের কোনো চেঞ্জ আসতো না, কারণ এইগুলো করতে গিয়ে কোথাও আমরা আরজি ইউজ করি নাই। করি নাই। হ্যাঁ, তারপরেও কেন আরজি দিতে হবে দেখো, একটু খেয়াল করো। যদি তুমি এই আরজি না দাও, জন্য হ্যাঁ সরি বলো দেখি, কেউ বলতে চাচ্ছ কিনা? স্যার এটা কি সেফটির জন্য ইউজ করা হয়? সেফটি না, সেফটির জন্য না, এটা সেফটি না, স্যার, এটার একেবারে ডিরেক্ট এটার অন্য কন্ট্রিবিউশন আছে, সেটা স্যার আমি বলছি বলছি। স্যার 25 ডিগ্রিতে যে স্যার 0.1 ন্যানো অ্যাম্পিয়ার ফ্লো করে, ওইটাকে কিছু না করা না যায় না 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 স্যার? না না না, 125-এ তুমি যাবেই না, 125-এ সব পুরে টুরে শেষ হয়ে যাবে। 125 ডিগ্রি, বুঝতে পারতেছো তুমি 125 ডিগ্রি কত? আচ্ছা, তাহলে এইখানে এখন সিগন্যালের কথা চলে আসো। আমরা কি এমপ্লিফায়ার বায়াসিং করে রেখে দিব, নাকি বায়াসিং করার পরে সিগন্যালকে এমপ্লিফাই করব? বোঝো নাই কথা? এই যে আমরা বায়াসিং কেন করতেছি, ফেটের কি বানানোর জন্য? অ্যাম্প্লিফায়ার। বানানোর জন্য। হ্যাঁ, যখন এটা তুমি বায়াসিং কমপ্লিট করে ফেলবে, তখন এটার ইনপুটে কি দিবে, এখানে এসি এসি স্মল সিগন্যাল দেবে। সিগন্যাল। হ্যাঁ, এসি ইনপুট সিগন্যাল দেবো আমরা। এখন তুমি ধরে নাও এই রেজিস্ট্যান্সটা নাই, তাহলে বলো যে এসি সিগন্যালের জন্য এই ডিসি ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট। শর্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে যাবে না? জি স্যার। তুমি যদি এখন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করো, যে এই পয়েন্টে আমি ডিসিটা চিন্তা করতেছি, তাহলে এসিটা নাই, তখন পেয়ে গেলাম মনে করো -1.5 ভোল্ট, নাকি? ডিসি পেলাম কত? -1.5। -1.5 ভোল্ট। এবার বলতেছি যে আমি এবার এসিটা চিন্তা করব, ডিসিটা বাদ দিব, ডিসি বাদ দিলে ভোল্টেজ সোর্সটাকে কি করতে হবে? শর্ট। শর্ট। এই রেজিস্ট্যান্সও নাই মনে করো, তো এই রেজিস্ট্যান্সও নাই, এখানে কিছুই নাই, তাহলে এখানকার এসি সিগন্যালটা গ্রাউন্ডে এখানে চলে কি যাবে হয়ে যেত? স্যার, গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে গ্রাউন্ডে যেত। চলে যাবে। তার মানে এসি সিগন্যালের ইনপুট আমরা এখানে দিতাম ঠিকই, কিন্তু গেইটে গিয়ে সেটা এক্সিস্ট পাইতাম না। করতো না, শর্ট সার্কিট হয়ে যেত। তাহলে এখন যদি তুমি এখানে একটা রেজিস্ট্যান্স দাও, একটু বড় ভ্যালুর রেজিস্ট্যান্স আমরা দেই, 1 মেগা, 2 মেগা এরকম, অথবা 100K, তাহলে তাহলে কারেন্ট এবার এবার তোমার এখানে দেখো, যখন ডিসি কনসিডার সরি এসি কনসিডার করবে, তখন এটাকে কি চিন্তা করবে? শর্ট। শর্ট। এটা শর্ট আছে ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্স তো রয়ে গেছে 1 মেগা, তাই না? জি স্যার। তখন এখানে কি হবে? 1 মেগা দেওয়ার কারণে এখানে সামান্য একটু ভোল্টেজ ড্রপ হবে, তার মানে এখানে এসি ভোল্টেজ যা দিবে
এখানে ওটাই এসে পেয়ে যাবে। পুরোটাই পেয়ে যাবে। তাহলে এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারলে? আরজি আরজি ইজ মাস্ট। তাহলে আমরা একটু এক্সাম্পলটা করি নাকি? তোমাদের এক্সাম্পল কি বলেছে? এই সার্কিটটা দিয়ে দিয়েছে, হ্যাঁ এই সার্কিটটা দিয়ে দিয়েছে, বলছে অপারেটিং পয়েন্ট দুই ভাবেই বের করতে বলেছে, অ্যানালাইটিক্যালিও বের করতে বলেছে, গ্রাফিক্যালিও বের করতে বলেছে। এই যে অ্যানালাইটিক্যালি এন্ড গ্রাফিক্যালি, ঠিক আছে? তাহলে এইখান দেখে তো আর ওটা বোঝা যাচ্ছে না ভিপি কত, আইডিএসএস কত, তাহলে কোথাও না কোথাও এটা দেয়া থাকতে হবে। এই ভিপির ভ্যালু কত দেয়া আছে? -6 ভোল্ট। -6 ভোল্ট, আইডিএসএস এর ভ্যালু দেয়া আছে 15 15 মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার। আর এইখান থেকে নিবে হলো বাকি দুইটা, এই একটা এই একটা। ভিডিডি এর ভ্যালু কত হলো? 16 ভোল্ট, 16 ভোল্ট। আর এখানে ভিজিজি এর ভ্যালু কত? -1.5 তাহলে আমরা যদি অ্যানালাইটিক্যালি শুরু করি, তাহলে এই যে ইকুয়েশনটা কি আসছিল মনে আছে? যে আইডি সমান কত? আইডি কিউই ID বললাম, আইডি কিউ কেন? IDS into 1 - VGG by VP। হ্যাঁ এই যে দেখো আমি মাইনাস ছাড়া বসিয়েছি কিন্তু জি স্যার, শুধু মানটা। শুধু মানটা বসাতে। তাহলে এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো। এই ক্যালকুলেটর নাও, চট করে কেউ ল্যাপটপে থাকলে এটাকে করে দেখো। স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি, আমরা স্যার। কি পেয়ে গেলাম? আইডি ID কিউ পেয়ে গেলাম, রাইট। তাহলে ভিডিএস কিউ সমান কত হবে? VDD minus IDRT গুড। তাহলে ভিডিডির মান কত দেয়া আছে দেখে নাও, কত ভোল্ট? 16 হ্যাঁ তাহলে 16 16। হ্যাঁ, আর আরডির মান কত দেয়া আছে? 1 কিলো ওহম। 1 কিলো ওহম। তাহলে নাও করো। স্যার ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, দেখো কত ইজিলি হয়ে গেল অপারেটিং পয়েন্ট অ্যানালাইটিক্যালি। কিন্তু এইটা যত ইজিলি হয়েছে অন্যগুলো এত ইজিলি করা যাবে না। সেই জন্য অন্য বায়াসিং এর জন্য আমার গ্রাফিক্যালটাই ইজি হবে, বুঝতে পেরেছো? এইটা কিন্তু অ্যানালাইটিক্যাল ইজি হয়ে গেল। আচ্ছা তাহলে তারপর আমরা শিখার জন্য গ্রাফিক্যালটা করি নাকি? গ্রাফিক্যাল করার স্যার। জন্য আমার কিসের কিসের ভ্যালু জানা লাগবে? ভিপি এবং আইডি IDSS তো 4টা পয়েন্ট আমি আর এখানে অত ডিটেইলস ডিসকাস করি নাই, কারণ তোমরা জানো 4টা পয়েন্ট কি কি হবে। দি ভ্যালুস অফ দা পয়েন্টস আর, এই যে একটা, এই পয়েন্টটা কোনটা? ওয়াই অ্যাক্সিস এর পয়েন্টটা না? তাহলে আইডিএসএস এর ভ্যালু দেয়া আছে কত? 15 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই একটা পেলাম। তারপর এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা কি? এই যে এটা। VP 0। হ্যাঁ এখানে কিন্তু মাইনাস লাগবে, এখানে ভিপি মাইনাস লাগবে। আচ্ছা এরপরে একটা পয়েন্ট এরকম না, এই যে এরকম না? এটা কি ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক লিখেছি। তাহলে 0.3 দিয়ে 6 কে গুণ করলে কত হয়? 1.8। জি স্যার, 1.8 ভিপির ভ্যালু কত? 6 মাইনাস হ্যাঁ 1.8 1.8। আর আইডিএসএস ছিল কত আমার? 15 2 দিয়ে ডিভাইড করে দিলাম, কত হয়ে গেল? 7.5। হ্যাঁ এরপরেরটা কত হয়? 0.5 VP আর হচ্ছে IDSS by 4। তাহলে এটা 0.5 হলে 3 ভোল্ট হবে। 3 ভোল্ট আর হবে। 15 কে 4 ভাগ করলে কত হয়? 3.75। তাহলে এখন তুমি তোমার সুবিধা মতো কেউ গ্রাফ পেপারে করবে, কেউ স্কেচ করবে, কারোর স্কেচ একটু ভালো হবে, কারোটা খারাপ হবে। যত ভালো স্কেচ হবে রেজাল্ট তত একিউরেট হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা এখানে শুরু করলাম। -3 হবে না সরি ভুল হয়েছে? স্যার? আরেকটা পয়েন্টে ওটা -3 হওয়ার কথা। -3 ভোল্ট। জি স্যার। গুড, হ্যাঁ থ্যাংক ইউ। -3। হ্যাঁ এই সেভ করে দিলাম। তাহলে আমরা পয়েন্ট গুলো বসাই। এই যে এইখানে দেখো আমি একটা স্মলেস্ট ইউনিট কে কি ধরেছি? 1 ভোল্ট দেই আছে নাকি? জি স্যার। 1 2, তাহলে এই পর্যন্ত 6 ভোল্ট। এই 1 2 3 4 5 and 6, তাহলে এটা হয়ে গেল -6 0, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার ওই পয়েন্টটা, সহজ পয়েন্টটা বসাই। তাহলে এখানে 1 ইউনিট কে ধরা হয়েছে 2 এম্পিয়ার, 2 মিলি এম্পিয়ার। তাহলে 2 4 6 8 10 12 14 16 16 আর 14 এর মাঝামাঝি হবে পয়েন্টটা, ঠিক না? জি স্যার।
আচ্ছা, এরপরে হাফ পয়েন্টটা বসাইতো। হাফ পয়েন্টটা এই যে এটা দেখো, হাফ পয়েন্টটা কত হবে? 7.5 7.5। এইখানে তুমি যদি অর্ধেক যাও তাহলে তার হইলো ঠিক 7, আবার অর্ধেক। তার আবার অর্ধেক, রাইট, তার আবার অর্ধেক, এই যে এটা, ঠিক আছে 7.5। আর এদিক দিয়ে কত যেতে হবে? -1.8 -1.8। -1.8 হইতে হলে এইটার একটু চিন্তা করতে পারো যে 10টা হাফের 5 বেশি 5 ভাগ করে তার 1 ভাগ কম, নাকি 4 ভাগ চলে যেতে হবে। স্যার। এই পয়েন্টটা পেলাম। আরেকটা যেন কত ছিল? 3। IDSS/4 আর হচ্ছে 3, তাহলে -3 3 তো আমি খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। আর এইটা 4 এর চাইতে কত কম? একটু কম, সামান্য। 0.25 কম, ওই যে একটুখানি কম, ঠিক আছে। তাহলে এইটাকে এখন এই একটু কি বলে এটা, কানেক্ট দা পয়েন্টস ইউজিং কার্ভড লাইন। আর মাথায় এই শেপটাও মাথায় রাখতে হবে, বুঝতে পারছো, যে এরকম শেপ হয়। কারোটা হয়তো একটু এদিক দিয়ে চলে যাবে, কারোটা হয়তো একটু সোজা চলে যাবে, তবে যার যত আইডিয়া ভালো। এই জন্য এক্সেলে গ্রাফ শিখতে বলছিলাম, যেগুলো একে একে দেখলে তুমি এটা এক্সেলে আঁকতে পারলে শেপ গুলো সম্বন্ধে আইডিয়া পাওয়া যেত। তাহলে এখন কি করতে হবে বলো? আমি আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পেয়ে গেলাম, এখন বায়াস লাইন ড্র করব। জি স্যার, BGS সমান হচ্ছে কত? জি 1 পয়েন্ট মাইনাস -1.5 ভোল্ট। 1.5 ভোল্ট, রাইট। তাহলে 1.5 ভোল্টের লোকেশনটা বাইর করো। এখানে হলো কত? মাইনাস, -1 তাই দুইটার মাঝখানে হবে। মাঝখানের পয়েন্টটা। তাহলে এই দুইটার মাঝখান দিয়ে এখান দিয়ে আগায় যাই, এখানে আসলাম। এই পাশে এবার ইয়েটা বসাই নাও, লোড লাইনটা। লোড লাইন বসানোর জন্য আমাদের একটা পয়েন্ট লাগবে হলো কোথায়? এই যে 16 ভোল্ট। দুটো পয়েন্ট লাগবে, একটা 16 আর একটা আর 60 আর একটা 16 ডিভাইডেড বাই 1, 16/1। তাহলে কত? 16, দুইটাই 16 হলো, তাই না? দুইটাই 16 হলো। একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে যেই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতেছো, যেহেতু এখান থেকে কারেন্টটা এই পাশে ট্রান্সফার হবে, তাই না? জি স্যার। সেই জন্য এইটার ওয়াই অ্যাক্সিস এটার ওয়াই অ্যাক্সিস সেম হইতে হবে, সেম হতে হবে। এক্স অ্যাক্সিস সেম হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? জি স্যার। এক্স অ্যাক্সিস ডিফারেন্ট হইলেও চলবে, ঠিক আছে? সেটা আমরা প্রুভ করবো এখন অ্যানালাইটিক্যালের সাথে এটা ম্যাচ করে কিনা, বুঝো নাই? আচ্ছা, এখন আমাদের যেহেতু একটু বড় ভোল্টেজের ভ্যালু এক্স অ্যাক্সিস এর, সেহেতু আমরা ওই 1 ইউনিটকে 2 ভোল্ট কনসিডার করলাম, ঠিক আছে? তাহলে এই যে গণে দেখো 2 4 8 2 4 6 8 10 12 14 16 18, ঠিক আছে না? জি স্যার। তাহলে এই পয়েন্টটা হলো কি 16 এর, আর এখানে হলো তোমার কত? এই যে এই পয়েন্ট হলো 16 এর। 16 তাই কানেক্ট করে দিলাম, এটা তো সোজা, স্কেল দিয়ে টান দিয়ে দিবে। আচ্ছা, এখন এই পাশ থেকে আমি লাইন টেনে আনলাম, এনে এই যে অপারেটিং পয়েন্টের পজিশন পেয়ে গেলাম, ঠিক আছে? মোটামুটি মিডলেই আছে। তো এই অপারেটিং পয়েন্ট থেকে তুমি যদি একটা তো পেয়েই গেছো, এখানে তো এখান থেকেও কারেন্ট পেতে পারো, এখান থেকেও কারেন্ট পেতে পারো, তাই না? যে কোনো জায়গা থেকে কারেন্ট পাওয়া যাবে। আর একটা অতিরিক্ত লাইন ড্র করতে হবে, একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। তাহলে এই ভার্টিক্যাল লাইনটা আমাকে কি দিবে? ওই যে বায়াস পয়েন্ট ভিডিএস এর ভোল্টেজ দিবে। আচ্ছা, এখন গ্রাফটাকে আমি একটু বড় করি, দেখি তোমরা কতটুকু গেস করো। আমি ভ্যালুটা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে হলো 8, এখানে হলো 10, এখানে হলো 8, এখানে হলো 10। আচ্ছা, তো তোমাদের সুবিধার জন্য একটা ইয়ে করি, লাইন, ছোট্ট একটা লাইন নিয়ে আসি। এই তাহলে এইটা এইখানে ধরো, এই মাঝামাঝি কোথায় হচ্ছে? এই বরাবর নাকি? মাঝামাঝিতে 9। না, মাঝামাঝিতে নাই। জি স্যার। মাঝামাঝি যদি থাকতো তাহলে এটা হতো 9, তাই না? এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, আর একটু উপরে যাবে, এই পর্যন্ত হইলে হয়তো 9, তাই না? 9 নাইনের কি, তাহলে কি আমি বলবো 8.5? 5 এর চেয়ে মতো নাকি প্রায়। 8, আরো বড় করি, সর্বোচ্চ এখানে 500 টাইমস করা যায়, আমি করে ফেলেছি।
তাহলে এখন কিন্তু বোঝা যাচ্ছে, দেখো আমার এখন 5 এর কম যাচ্ছে। একটু কম না? আচ্ছা তুমি 5-এই না হয় বুঝো, অসুবিধা কি, তাই না? তো 8.5 বুঝেছো তো? জি কিন্তু স্যার। এটা যে 8.5 এর চাইতে একটু কম, একটা মেয়ে কিন্তু তা বলেছে, তাই না? কে যেন বললো। জি স্যার। তাহলে 8.5 পর্যন্ত যদি তুমি 5 এর চাইতে কম এটা যদি বুঝে থাকো, তা যা খুশি একটা লিখো। 5 এর চাইতে একটু কম কত লিখবা? 4, 9? জি স্যার। তাহলে কেউ 4, 8, কেউ না হয় 5-এই লিখবে। কিন্তু এটার অ্যাকচুয়াল ভ্যালু আমরা কিন্তু সলভ করেছিলাম, অ্যানালাইটিক্যালি সলভ করেছিলাম না? জি স্যার। তাহলে তখন কত পেয়েছিলাম? 8.44। 8.44। এখানেও কিন্তু অ্যাপ্রক্সিমেশন আছে, এখানেও কিন্তু থার্ড ডিজিটে অ্যাপ্রক্সিমেশন আছে। তাহলে এখানে এসে কোন ডিজিটে অ্যাপ্রক্সিমেশন হইলো? পয়েন্টের পরের ডিজিটে, তাই তো? জি স্যার। তাহলে যদি তুমি ঠিক গ্রাফ পেপারে ড্র করো, কারোই কিন্তু দেখো ভোল্টেজ লেভেলে এককের ঘরে কোনো ভুল হওয়ার কথা না। ভুল হওয়ার কথা হলো কোথায়? পয়েন্টের পরে কারো 1 পয়েন্টের ভোল্ট পরে। বেশি হবে, পয়েন্টের পরে কারো 1 ভোল্ট কম হবে। কিন্তু তাতে কিছুই যায় আসে না, কারণ 0.1 ভোল্ট এটা আমরা অনেক জায়গায়, এখানে তো ভোল্টেজ রেঞ্জে দেখো এগুলা কি, সরি কারেন্ট তো 0.1 মিলি এম্পিয়ারে কিছুই আসে যায় না। 8 মিলি এম্পিয়ারের মধ্যে 0.1 মিলি এম্পিয়ার কম বেশি এটা খুব বেশি মেজর এরর না, তাই না? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এরকম অনেক এরর চলে আসে। আচ্ছা এইবার তোমরা ভোল্টেজটাকে বলবা, আমি আবার বড় করি। ভোল্টেজটা আমি দেখাবো না, না দেখে তোমাদের বলতে হবে। আচ্ছা না দেখাতেই হচ্ছে, কারণ নিচের ঘর দেখতে হলে উপরেরটা চলে আসে নাকি? জি আমার স্যার। কিছু করার নেই, দেখতেই হলো। আচ্ছা তাহলে দেখেই আমরা একটুখানি ইয়ে করে নেই, এই লাইনটাকে নিয়ে আসি। এই পর্যন্ত হইলে কত ভোল্ট হইতো বলতো? স্যার 7 ভোল্ট। 7 ভোল্ট, তাই না? আচ্ছা এখন এইটার মাঝখানে আর একটা লাইন, সরি কি হলো? এই 19-এ খুব ঝামেলা করে। এইটারও মাঝখানে, এই দুইটার মাঝামাঝি আবার বসাতে চাচ্ছি। দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? 7 এর পরে 7 এবং 8 এর মাঝখানে একটা লাইন বসাতে চাচ্ছি। তাহলে সেটা 7.5 হবে। এই যে 7.5, তাই না? 7.6 মনে হচ্ছে স্যার। স্যার হ্যাঁ মাঝামাঝি হয়নি। মাঝামাঝি হয় নাই। এই এখন হয়েছে না? এই যে এখানে কালার যে লাইনটা আছে, এই কালার লাইন আর এই লাইন, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন যেখানে বসিয়েছি সেখানে বসালে কত হইতো? 7.5। 7.5। তাহলে এখন তুমি কত বলবা বলো? 7.6 বললো না হয়? হ্যাঁ 7.6 বলবা, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে 7.6 যদি বলো, অ্যাকচুয়াল ভ্যালু ছিল কত? 7.5। 7.56। তাহলে তুমি বললা 7.6, তাহলে এরর কতটুকু হইলো বলো? 0.04, 0.04। তাই না? তাই 7 ভোল্টের মধ্যে এই 1 ভোল্টের 100 ভাগের 4 ভাগ যদি তোমার এরর আসে, তাহলে সেটা তেমন এরর না। এটা কিন্তু তোমরাই গেস করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, পরীক্ষার হলে না হয় তোমার 0.5 ভোল্টেরই এরর হোক, ঠিক মতো যদি ড্র করো, নাকি আরো বেশি হবে এরর? আচ্ছা এরর অনেক বেশি হোক, প্রসেসটা বুঝলেই তো হলো নাকি? ঠিকঠাক মতো প্রসেসটা বুঝেছো কিনা সেটা বলো। স্যার কতটুকু পর্যন্ত এরর টলারেট করবেন? 5%। মানে স্যার 0.5 ভোল্টের এদিক সেদিক? না 0.5 ভোল্ট না, অ্যাকচুয়ালের 5%, ঠিক আছে? ধরো অ্যাকচুয়াল রিডিংটা হলো 8 ভোল্ট, তাহলে 8 ভোল্টের 5% যত, ততটুকু প্লাস মাইনাস টলারেট করা হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এখানে কারো কোনো আর কোশ্চেন আছে? নেই। আচ্ছা তাহলে পারফরম্যান্স, আমরা যে না স্যার। বায়াসিং সার্কিট আমরা যেটা স্টাডি করলাম তার নাম কি ছিল? এটা ফিক্সড বায়াস, তাই না? এই ফিক্সড বায়াস সার্কিটের পারফরম্যান্স অফ ফিক্সড বায়াস সার্কিট, এটা কি ভালো নাকি খারাপ সেটা এখানে
ডিসকাস করা হয়েছে। আচ্ছা, এর লিমিটেশনটা কি কি? প্রথম লিমিটেশন হলো এখানে দুইটা ভোল্টেজ সোর্স লেগেছে, দেখো এই একটা। এখানে যেহেতু কারেন্ট ফ্লো করে না, সেহেতু আমি এই ভোল্টেজ এখানে দিতে পারবো না, যেটা বিজেটি তে পেরেছি, ঠিক না? বিজেটি তে চাইলে এই ভোল্টেজ লাগে না, এখানে রেজিস্ট্যান্সটা এখানে কানেক্ট করে দিলেই হয়। যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্সের মান কমিয়ে বাড়িয়ে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা কম বেশি করতে পেরেছিলাম। দ্যাট ইজ নট পসিবল ফর ফেট। ওয়াই? দেয়ার ইজ নো গেট কারেন্ট, রেজিস্ট্যান্সের কোনো কন্ট্রোলই নাই। সেই জন্য এখানে ফিক্সড ভ্যালুর একটা ভোল্টেজ সোর্স তোমাকে কানেক্ট করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে একটা বায়াসের, এখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসলো। এটা হলো একটা মাইনর প্রবলেম। মেজর প্রবলেম কি? মেজর প্রবলেম হলো যে আমরা যেমন বিজেটির বেলায় পড়েছিলাম, এর একটা বিটা এর রেঞ্জ থাকে, ঠিক না? এই ধরো একই নাম্বারে ট্রানজিস্টর তুমি নিয়েছো, এর বিটা, দুইটা ট্রানজিস্টর নিয়েছো, দুইটা ট্রানজিস্টরের বিটা কি সেম হবে? না। না স্যার। না। তাহলে কি হবে? একটা রেঞ্জ দেয়া থাকে ডেটা শিটে, যে মিনিমাম ভ্যালু সে 50, ম্যাক্সিমাম ভ্যালু 200, so the beta of the transistor will be within 50 and 200 ঠিক একইভাবে এই ফেটের কিন্তু দুইটা প্যারামিটার জানা লাগে আমাদের, নাকি? একটা স্যার, হলো ID ভিপি আর একটা হলো আইডিএসএস। IDS তাহলে এই যে এই দুইটারও একটা মিনিমাম ভ্যালু থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে। সেই জন্য তুমি যখন কোনো একটা পার্টিকুলার ফেটের জন্য বায়াসিং সার্কিট ড্র করবে, তখন তার দুইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তোমাকে স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে একটা সিচুয়েশন এখানে আমি এক্সপ্লেন করেছি ফিগারের মাধ্যমে, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন আরো ওয়ার্স, আরো খারাপ। যে এমনও আছে যে একটা ট্রানজিস্টর ফেটের ভিপির ভ্যালু দেখা গেল 5 থেকে 25 পর্যন্ত হয়, একটা হবে 5 ভোল্টে আর একটা হবে 25 ভোল্টে। স্যার কিন্তু তাইলে আমরা, তো স্যার, সরি বলো, তাহলে তো স্যার একটা গ্রাফের লিনিয়ার পাইলে স্যার আরেকটা গ্রাফের স্যার নন লিনিয়ার নন লিনিয়ার চলে আসবে। হ্যাঁ, সেগুলো আসতেছে ধীরে ধীরে। তা আমি এখানে কি করেছি, যে আইডিয়াটা দেওয়ার জন্য আর গ্রাফটা কাছাকাছি রেখে ঠিক মতো ড্র করার জন্য আমি মিনিমাম ভ্যালু ধরেছি কত? -3 ভোল্ট। ম্যাক্সিমাম ধরেছি -6 ভোল্ট। 6 ভোল্ট, জাস্ট ডাবল ধরেছি। হ্যাঁ, এখানে যত মিনিমাম যত, ম্যাক্সিমামটা তার ডাবল। সিমিলারলি এটার সাথে এটার মিল থাকে, এটা যদি 3 গুণ হয় এখানেও 3 গুণ হয়, এখানে যদি ডাবল হয় এখানেও ডাবল হয়। তাহলে আমি ম্যাক্সিমামটা ধরেছি এখানে কত? 16, আর মিনিমামটা হবে কত? -8। 8। হ্যাঁ, তাহলে -3 এবং 8 কে কনসিডার করে একটা কি পাওয়া যাবে? হ্যালো, গ্রাফ পাওয়া যাবে, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ পাওয়া যাবে। আবার এখানে -6 এবং 16 ধরে আরেকটা কি পাওয়া যাবে? গ্রাফ। আরেকটা গ্রাফ পাওয়া যাবে। তাহলে এই, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে আমরা বলতে পারি যে হাইয়েস্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, অথবা আপার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, অথবা ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে উপরেরটাকে আমরা ম্যাক্সিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বললাম, নিচেরটাকে মিনিমাম ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বললাম। তাহলে এখন আমরা যে সার্কিটটা একটু আগে অ্যানালাইসিস করলাম, এক্সাম্পলটা করলাম, সেই এক্সাম্পলটা রাখছি না চেঞ্জ করছি? না, রাখছি না। এই যে 15, এখানে 15 নাকি 16 ধরছিলাম আগেরটাতে কত ছিল? ও 16, একটু চেঞ্জ করেছি না, একটু চেঞ্জ করেছি। এখানে এক্সাম্পলটাতে দেখো ধরা আছে কি, এই ভিডিডি কত ভোল্টে আছে এখানে? 15 ভোল্ট। 15 ভোল্ট। 15 ভোল্ট। আগেরটা কত ধরেছিলাম? আগেরটা 16 ধরেছিলাম। এই একটু পার্থক্য হয়েছে আর কি, এখানে 16 ছিল, এখন কত ধরলাম? 15। এই যে দেখো ভিডিডি কত আমি হাইলাইট করেছি, দেখতে পাচ্ছ কিনা?
ভিডিডি কত দেয়া আছে? 15 ভোল্ট। 15 ভোল্ট। আচ্ছা, আর আরডি ঠিক আছে, দেখো ঠিক জি আছে না? স্যার আরডি হ্যাঁ। 1 কিলো। আর ভিজিএস ও ঠিক আছে নাকি? এই যে সেম আছে আগের মতো 1.5 ভোল্ট। আর এখানে বলে দিয়েছে যে ভিপির মিনিমাম ভ্যালু -3 আর ভিপির ম্যাক্সিমাম ভ্যালু -6, এই -6, ঠিক আছে? আর কি দেয়া আছে? আইডিএসএস এর মিনিমাম ভ্যালু 8 মিলি এম্পিয়ার আর আইডিএসএস এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 16, মিলি। ঠিক আছে? তাহলে এবার আগের প্রসেসটা রিপিট করো। গ্রাফ ড্র করা হলো, তারপরে এবার বায়াস লাইন ড্র করা হলো। এবার বায়াস লাইন দুইটা ক্যারেক্টারিস্টিক্স কে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, দুইটা পয়েন্ট দিয়ে আমি দুইটা হরিজন্টাল লাইন ড্র করলাম। তাহলে এইখানে একটা অপারেটিং পয়েন্ট পেলাম, এটা হলো হাইয়েস্ট অপারেটিং পয়েন্ট অথবা ম্যাক্সিমাম অপারেটিং পয়েন্ট, আমি ম্যাক্স লিখেছি। আর এটা হলো মিনিমাম অপারেটিং পয়েন্ট, তাই না? আজ দেখি এইবার গেস করো, দেখি কেউ বলো এখানে কারেন্ট কত ধরবা? এইটার কারেন্ট কত ধরবা? সিম্পলি বলে ফেলো। 10 এবং 8 এর এই যে এই পয়েন্টের কারেন্টটা কত হবে? স্যার এটা তো 8.44ই হবে আগেরটাই। এই মিয়া গ্রাফ দেখে বলো, এই একটা গ্রিন লাইন, এই একটা গ্রিন লাইন, এই গ্রিন 9 লাইনে ধরবো। এই গ্রিন 9 লাইনে হইলো 8, এই গ্রিন লাইন হলো 10। এখন পরীক্ষার খাতায় আঁকছো তুমি, এই পয়েন্টটা কত ধরবা? এটা মাঝামাঝি স্যার। 9 মাঝামাঝি হইলে কত হবে? স্যার 9 9 স্যার। ধরবো। 9 ধরবো। তাহলে কারেন্টের ভ্যালু 9, এই যে কারেন্টের ভ্যালু 9 পেয়ে গেলাম, 9 ধরবো স্যার। ঠিক আছে? কারেন্টের ভ্যালু 9 পেয়ে, 9 ঠিক আছে? আর এইখানে এখন কত ধরবো দেখি, এই পয়েন্টটা কি মাঝামাঝি কিনা, মাঝামাঝির কাছাকাছি। দেখি। এই কত? 5.9। হ্যাঁ 5 পয়েন্ট কত ধরবা? 5.9 স্যার। 5.9 না, আগে দেখে নাও যে দ্বিতীয়টা কত দূরে আছে। 1.5। 2.5। 2.5 না? 9 ধরবো। না আমি বলি শোনো। প্রথম কথা হলো এইখানে মাঝামাঝি যদি একটা পয়েন্ট নাও তাহলে সেইটা 1.25 ইনক্রিজ করবে, তাই না? জি জি স্যার স্যার। তাহলে হয়ে যাবে 6.25। 6.25। আচ্ছা, এখন তুমি কি এটা মাঝামাঝি বলতে চাও? এটা কি মাঝামাঝি আছে? না না স্যার। মাঝামাঝি নাই তাহলে স্যার, এবার কত মাঝামাঝি বলবা বলো? 6.25 এর চাইতে কত কম বলবা? কম বলবো। একটু কম বলবা, তাই তো? সেইটাই হলো গেস, হয়তো 6.2 বলে ফেললা নাকি? জি স্যার। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা হবে হলো 6, এই যে। তাহলে একটা অপারেটিং পয়েন্ট পাওয়া গেল, সেটা কোথায় কোথায় সেট হলো? 6 ভোল্ট এন্ড 9 ভোল্ট। আচ্ছা, দ্বিতীয়টার জন্য আমরা সময় নষ্ট না করি, আমি অ্যাকচুয়াল ভ্যালু বলে দিচ্ছি। এটা আসবে 13 ভোল্ট এন্ড 2টা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখো। একদম পুরো দাগের মধ্যে পড়ে। হ্যাঁ একদম 2 এর মধ্যে পড়ে গেছে। আর এটা হলো 13 ভোল্ট। তাহলে এখন একটা সার্কিটের মধ্যে কি এরকম দুইটা অপারেটিং পয়েন্ট থাকবে? একটা আইকিউর কোশ্চেন দাও। একটা সার্কিটের মধ্যে একটা জেফেট বসিয়েছো, এরকম দুইটা অপারেটিং পয়েন্ট থাকবে? না একটাই একটা থাকবে। থাকবে স্যার। একটাই এটা স্যার থাকবে। রেঞ্জ স্যার। তা এইটা হলো রেঞ্জ, রাইট? এত তাহলে থেকে এই এত রেঞ্জের হাই। মধ্যে যে কোনো এক জায়গায় থাকবে, হয় একটা এখানে, পয়েন্ট থাকবে। হ্যাঁ একটা পয়েন্ট থাকবে। ফ্লাকচুয়েট করবে স্যার। তাহলে এইটা দেখো, এইটাই হলো সেই স্টাবিলিটি যেটা আমরা বিজেটির বেলায় পড়েছিলাম। বিটা ভেরিয়েশনের কারণে অপারেটিং পয়েন্ট যে চেঞ্জ হয়, সেটা কোন সার্কিট কতটুকু কন্ট্রোল করতে পারে। তাহলে দেখা গেল এই সার্কিট খুব ভালো কন্ট্রোল করতে পারে নাই। পারে না। এইটাই হলো এর মেইন লিমিটেশন, বুঝতে পেরেছো? কোথায় হইলো 9 মিলি এম্পিয়ার, আর এখানে কোথায় চলে আসলো হলো তোমার 2 মিলি। মিলি। 2 মিলি এম্পিয়ার। আর কোথায় 6 ভোল্ট, কোথায় হলো 13 ভোল্ট। তাহলে কয়টা লিমিটেশন পাওয়া গেল? সেলফ সরি দুইটা। ফিক্সড বায়াসের দুইটা। একটা হলো এডিশনাল ভোল্টেজ সোর্সের রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে তোমার স্টেবিলিটি ইজ নট গুড, ঠিক আছে? তাহলে এর চাইতে বেটার আমাদের কি করতে হবে? বায়াসিং সার্কিট খুঁজতে হবে। জি স্যার। তাহলে এর পরের বায়াসিং সার্কিটটা একটু বেটার। তো তার আগে একটুখানি দেখে নেই আমরা যে ফর পি চ্যানেল এটা কেমন হবে। পি চ্যানেলের জন্য এটা কেমন হবে? পি চ্যানেলের জন্য দেখো ঠিক অপোজিট।
আচ্ছা পোলারিটি উল্টা হবে। পোলারিটি উল্টো হবে। তারপরেও আমরা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য তোমাদের কনস্ট্রাকশন থেকে বলো, পি চ্যানেলের মেটেরিয়ালের টাইপ কি? এন চ্যানেল চ্যানেল পি টাইপ, পি চ্যানেল, সেই জন্যই তো নাম পি চ্যানেল মসফেট। পি টাইপ, পি চ্যানেল জেফেট, এটা পি চ্যানেল জেফেট, মানে চ্যানেলটা পি টাইপ। চ্যানেল পি টাইপ হইলে গেটটা কি হবে? এন টাইপ। এন টাইপ। তাহলে এন টাইপ হলে এখানে কি দিতে হবে রিভার্স বায়াস করার জন্য? পজিটিভ Positive ভোল্টেজ দিতে দিতে হবে, ঠিক আছে, পজিটিভ ভোল্টেজ দিতে হবে। তাহলে এখন যদি তোমার হয় এই যে চ্যানেলটা যদি পি টাইপের হয়, ঠিক আছে, চ্যানেলটা যদি পি টাইপের হয়, তাহলে এখানে ক্যারিয়ার যেটা থাকবে সেটা মেজরিটি ক্যারিয়ারটা সেটা কি হবে? ইলেকট্রন হবে না হোল হবে? হোল হবে। এবার হোল হবে। আচ্ছা, আর কারেন্টটা এবার কোন দিকে ফ্লো করবে? অপোজিট দিকে। ডিরেকশনে করবে। অপোজিট ডিরেকশনে, এই জন্য আমি এখানে কি বায়াস দিব? নেগেটিভ দিব। আর নেগেটিভ দেব। তাহলে কারেন্টের ডিরেকশন হবে তখন এই দিকে, এখানে হবে নেগেটিভ। তাহলে এই হলো ডিফারেন্স। আর যত ইকুয়েশন আমরা করেছি, যত গ্রাফিক্যাল অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করেছি, অল আর অ্যাপ্লিকেবল ফর দিস পি চ্যানেল জেফেট ইকুয়েশন। যা যা শিখেছো সব ইউজ করতে পারবে, যে গ্রাফিক্যাল মেথড শিখেছো সেগুলো ইউজ করতে পারবে। সুতরাং আর বাকি ডিসকাশন করার দরকার নেই, জাস্ট ভোল্টেজের পোলারিটিটা অপোজিট হলো, কারেন্টের ডিরেকশনটা অপোজিট হলো, আর চার্জ ক্যারিয়ার এটা একটু মনে রাখবে যে এখানে হোল, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট বায়াসিং সার্কিটটা আমাদের আসতেছে হলো এই যে এখানে দেখো একটা গ্রাফ আমি এঁকে দিছি, যে এটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনে থাকে, তাই না? পি টাইপের জন্য। এই যে এরকম হবে অপারেটিং পয়েন্ট, একই প্রসেস। তা আমার মনে হয় এই পরের সার্কিটটা কালকে শুরু করি না? জি স্যার, আমাদের ক্লাস আছে 11টায়। হ্যাঁ সেটাই। আরেকটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।